আসসালামু আলাইকুম। এডেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে একমত রাজনৈতিক দলগুলো। ডক্টর আলী রিয়াজ সনদকে রাজনৈতিক দলিলে রূপান্তরের তাগিদ প্রধান উপদেষ্টার। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে প্রত্যাশা বিএনপির। সার্বিক সহযোগিতার আশ্বাস জাতিসংঘের। গ্রেন লুইসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। মানবতা বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য শীঘ্রই তদন্ত শুরু হবে জানালেন চিফ প্রসিকিউটর। হানিফ সহ 4 জনের অভিযোগ আমলে নেয়ার আদেশ আজ। এবং শারজায় শেষ টি-20 ম্যাচ 6 উইকেটে জিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে ঐক্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে ব্যালটের ভাষা এবং ভোট প্রক্রিয়া চূড়ান্ত না হওয়ায় বুধবার সবাইকে নিয়ে আবারও আলোচনায় বসবে কমিশন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন 15 অক্টোবরের মধ্যে চূড়ান্ত করা হবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া। 3/4 দল এরই মধ্যে সনদ স্বাক্ষরকারী 2 জন করে প্রতিনিধির নাম কমিশনে পাঠিয়েছেন বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সব শঙ্কা কাটিয়ে আইনি ভিত্তি পাওয়ার পথে জুলাই জাতীয় সনদ 2025। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের শেষ দফার প্রথম দিনের আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের ব্যাপারে দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের আগেই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো গেছে। একটা বিষয়ে ঐকমত্যে সবার এসেন্সটা ক্লিয়ার যে নির্বাচনের দিন, জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হতে পারে। তবে গণভোটের ভাষা নিয়ে, গণভোটটা কিসের জন্য, এটা নিয়ে কিন্তু এখনো কিছুটা প্রত্যেকটা দলের নিজস্ব অভিপ্রায় রয়েছে। গণভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকারটাও এখানে কনফার্ম হয়ে গেল। তাহলে কেউ তুলতে পারবে না যে এটা যে পিপলস উইল এখানে রিফ্লেক্ট করছে না, সেই প্রশ্নটা কেউ আর দ্বিতীয় করে তুলতে পারবে না। এই প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে। সকলেই তাদের যা প্রশ্নগুলো নিয়ে তাদের নির্বাচনী ইস্তেহারে দিবেন। যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, বিজয়ী হবে, তাদের প্রস্তাব অনুযায়ী সেই ভিন্নমতটা গৃহীত হবে। এক্ষেত্রে যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন পার্লামেন্টে এই বিষয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমঝোতা হবে তার ভিত্তিতে ওই ভিন্নমতগুলো পাস হবে। রোববারের আলোচনায় গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের সুবিধার্থে অধ্যাদেশ জারির পরামর্শ দেয় কয়েকটি দল। এখানে জাতীয় সনদের ভিত্তি, আইনি ভিত্তিটা আপনি সমর্থন করেন কিনা, হ্যাঁ না, এটা ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিন একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না। গণভোটটা হবে জুলাই সনদের উপর। 84টা প্রশ্ন 86টা প্রশ্নের উপর কখনোই গণভোট হয় না। জুলাই সনদ জনগণ অ্যাপ্রুভ করছে কিনা এটার উপর গণভোট হবে, হ্যাঁ বা না। তো ফলে জুলাই সনদের ভেতরে যেগুলো আছে নোট অফ ডিসেন্ট সহই এগুলো আসলে একমত হচ্ছে। গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হওয়ায় স্বস্তি প্রকাশ করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমরা 15 অক্টোবরের পর কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। আমরা ইতিমধ্যেই ওই জায়গায় উপস্থিত হতে পারবো। এর আগে সনদ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা দ্রুত জুলাই সনদকে একটি অকাট্য রাজনৈতিক দলিলে রূপান্তরের তাগিদ দেন বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
দেশের মানুষের মতো বিশ্ববাসী প্রত্যাশা করে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে বলে মনে করে বিএনপি। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে এমন আশাবাদ জানানো হয়। এ সময় গোয়েন লুইস জানান, বাংলাদেশে জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দিতে কাজ করছে জাতিসংঘ। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির নীতি নির্ধারকদের সাথে সাক্ষাৎ করতে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মেয়াদ শেষে বাংলাদেশ ছাড়ার আগে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে গোয়েন লুইসের অবদানের কথা স্মরণ করে তাকে ধন্যবাদ জানান। পরে সংবাদ সম্মেলনে গোয়েন লুইস বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। জাতিসংঘ আশা করে রাজনৈতিক দলগুলো যে ঐক্য প্রতিষ্ঠায় কাজ করছে তা সফল হবে। As the UN, we're doing what we can to support the Election Commission and to make sure that everything is in place at a technical level to do what we can support the next few months. There is a lot of work that I know all of the political parties have been engaged in terms of building consensus, and I think we're all very much looking forward to that process being taken forward in the coming months and years. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সংকট, বিভিন্ন খাতে জাতিসংঘের সহায়তা নিয়ে আলোচনার কথা জানান তিনি। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহজ একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। এদিকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা গত ১.৫ দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের আয়োজনে ফর্মুলা কার্ড তৈরি করে চীনের আন্তর্জাতিক মেলায় অংশ নিতে যাওয়া গাজীপুরের ইসলামী বিশ্ববিদ্যালয় অফ টেকনোলজির শিক্ষার্থীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। যেখানে একদলীয় দুঃশাসন আছে, এক ব্যক্তির শাসন আছে, সেখানে এটাই দেখা যায়। ফ্লাইওভার করে তারা, কিন্তু স্কুল এবং হাসপাতাল তারা তৈরি করে, এটা ভেঙে ফেলে। আজকে আপনি গ্রামগঞ্জে যাবেন, দেখবেন জীর্ণ দশা স্কুল এবং প্রাইমারি স্কুলগুলো। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান তরুণদের মেধা বিকাশে বিএনপি সব ধরনের সহায়তা করে যাবে বলে জানান বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য শীঘ্রই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি বলেন, দলটির বিরুদ্ধে করা অভিযোগ যাচাই বাছাই চলছে। এদিকে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ৩টি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল ২। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আন্দোলনে চালানো গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসাবে আওয়ামী লীগ সহ ১৪ দলের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের অক্টোবরে অভিযোগ দায়ের করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ওই অভিযোগের তদন্ত শুরু হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। অভিযোগ এসেছে, এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ৩টি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নেয়ার বিষয়ে সোমবার আদেশ দেবেন ট্রাইব্যুনাল ২। এই ফর্মাল চার্জে আমরা মাহবুবুল আলম হানিফের ব্যাপারে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ নিয়ে আসছি। এই 3টি অভিযোগ প্রমাণের জন্য সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল, তথ্য প্রমাণাদি সবকিছু প্রসিকিউশন দাখিল করেছে। এছাড়া ট্রাইব্যুনাল ১-এ রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার মামলায় এদিন একজন সাক্ষ্য দেন। এছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে সিরাজগঞ্জ ২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরিকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি,
এটিএন বাংলা, ঢাকা। প্রবর্ণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দর প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় বৌদ্ধ ধর্মীয় নেতারা প্রবর্ণা পূর্ণিমার মাহাত্ম্য বর্ণনা করে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান এবং বৌদ্ধ বিহার পরিদর্শনের আমন্ত্রণ জানান। বৌদ্ধদের শেষকৃত্যের জন্য রাজধানীর উত্তরায় জায়গা বরাদ্দ দেয় ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এখন থেকে চট্টগ্রামে না গিয়ে ঢাকাতে শেষকৃত্য করতে পারছেন তারা। এছাড়াও কঠিন চিবর দান উদযাপনের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। পাশাপাশি তীর্থযাত্রার জন্য সরকারি ব্যবস্থাপনা, বৌদ্ধ ধর্মগুরু অতীশ দীপঙ্করের নামে সরকারিভাবে জ্ঞানচর্চা কেন্দ্র স্থাপন সহ বিভিন্ন দাবি জানান বৌদ্ধ ধর্মীয় নেতারা। দেশের শিক্ষার মান উন্নয়নের অর্থের চেয়ে বেশি প্রয়োজন সুশাসনের এবং জবাবদিহিতা। রাজধানীর একটি হোটেলের শিক্ষা নিয়ে বিএনপি আয়োজিত এক সেমিনারে বক্তারা একথা বলেন। তারা বলেন, শিক্ষকদের জীবনমানের উন্নয়ন না করলে শিক্ষা কার্যক্রম উন্নয়ন করা সম্ভব নয়। আলোচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আমানুল্লাহ বলেন, সঠিক রাজনৈতিক দর্শন এবং পরিকল্পনা ছাড়া কোনো শিক্ষা, স্বাস্থ্য সহ কোনো খাতেই উন্নয়ন সম্ভব নয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর মামুন আহমেদ বলেন, গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনামলে দেশে নৈতিকতা এবং মূল্যবোধের অবক্ষয় হয়েছে। এ থেকে উত্তরণের প্রয়োজন টেকসই পরিকল্পনা। আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মাদ্রাসার প্রতিনিধিরা অংশ নেন। More than 15 years of autocratic regime we were in, the country is witnessing erosion of values in the society and the ethical standard is falling down. So we must restore it. For having this, we need to introduce ethical and moral teaching curriculum right from the school. টি-20 সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। সার্জার শেষ ম্যাচে সাইফ হাসানের 50-তে 12 বল হাতে রেখেই 4 উইকেটে 144 রান তুলে জয় পায় বাংলাদেশ। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 143 রানের লড়াকু পুঁজি পায় রশিদ খানের দল। ম্যাচ সেরা সাইফ হাসান আর সিরিজ সেরা নাসুম আহমেদ। পরাগ আরমানের রিপোর্ট। Superb shot, slow delivery. 3-0 is a massive achievement. 2018 সালে টি-20-র প্রথম মোকাবেলাতেই বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল আফগানিস্তান। এবার সার্জায় রশিদ খানের দলকে উড়িয়ে দিয়ে সেই পরাজয়ের প্রতিশোধ নিল টাইগাররা। এতে 3 ম্যাচের টি-20 সিরিজে চতুর্থবারের মতো প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। 144 রান টি-20-তে আজকাল বড় কোনো টার্গেট নয়, তবু সাবধানের সূচনা বাংলাদেশের। কিন্তু নিজের ইনিংসটা 14 রানের বেশি বাড়াতে পারেননি পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসানকে নিয়ে 55 রানের জুটি করেন সাইফ হাসান। জুটি ভাঙে 33 রানে থাকা তানজিদের বিদায়ে। জাকির আলী কিংবা শামীম পাটোয়ারি কেউই দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি। নুরুল হাসান সোহানকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন সাইফ হাসান। ক্যারিয়ারের চতুর্থ 50 করা ম্যাচ সেরা সাইফ 38 বলে 64 রানে অপরাজিত থাকেন। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি আফগানিস্তান। দারুণ সূচনা করে বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লেতে 39 রানে 3 উইকেট তুলে নিয়ে আফগানদের ব্যাকফুটে ঠেলে দেয় টাইগার বোলাররা। কিন্তু দারবিশ রাসুলি চতুর্থ উইকেটে সাদিকুল্লাহকে নিয়ে 34 এবং নবম উইকেটে মুজিবুর রহমানকে নিয়ে আরো 34 রানের জুটি করে দলকে 9 উইকেটে 143 রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। পরে অবশ্য বাংলাদেশের ব্যাটাররা এই রান সহজেই টপকে যায়। পরাগ আরমান, এটিএন বাংলা।
ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সৌদি আরব সম্ভাবনাময় এবং বিকল্প বাজার হতে পারে বলে মন্তব্য করেছেন সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি SABCCI। বাংলাদেশ বিশেষ করে টেক্সটাইল, জনশক্তি রপ্তানি, তথ্য প্রযুক্তি ও কৃষিপণ্য রপ্তানিতে বিশেষ সুযোগ রয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি আশরাফুল হক চৌধুরী। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। তিনি জানান, সৌদি বাংলাদেশ চেম্বারের উদ্বোধন উপলক্ষে আজ থেকে 3 দিনব্যাপী বাণিজ্যিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে অংশ নেবেন সৌদি আরবের 20 সদস্যের প্রতিনিধি দল। রাশিয়ায় অনুষ্ঠিত চতুর্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের শিক্ষার্থীরা প্রথমবারের মতো স্বর্ণপদক সহ মোট 4টি পদক এবং একটি অনারেবল মেনশন অর্জন করেছে। এ উপলক্ষে রাজধানী ঢাকার বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। স্বর্ণপদক পেয়েছে যশোর পুলিশ লাইন্স সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী মকদুম আমিন ফাহিম। সিলভার পেয়েছে সপ্তর্ষি রহমান এবং রাদিত রায়ান। ব্রোঞ্জ পদক পেয়েছে জুবায়ের হোসেন জিশান। অনারেবল মেনশন অর্জন করেছে সায়ন্ত রায়। বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াডের চেয়ারম্যান মশরুল আমিন বলেন, এই সাফল্য দেশের জন্য গর্বের। আয়োজকরা আশা প্রকাশ করেছেন তরুণরা ভবিষ্যতে বিজ্ঞানে আরো বড় সাফল্য বয়ে আনবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশরুল আমিন, বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াড ন্যাশনাল কমিটির পরিচালক শারপার আলম সহ আরো অনেকে। এবার খেলার খবর। পরিচালনা পরিষদের নির্বাচন উপলক্ষে নতুন রূপে সেজেছে মিরপুরের হোম অব ক্রিকেট শেরেবাংলা স্টেডিয়াম। তবে থেমে নেই নির্বাচন নিয়ে অস্থিরতা। কাউন্সিলর করা নিয়ে অনিয়মের অভিযোগে ক্রীড়া উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পর্যন্ত দেওয়া হয়েছে স্মারকলিপি। ইতোমধ্যে 6 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। পরাগ আরমানের রিপোর্ট। বিসিবির বহুল আলোচিত সমালোচিত আর ঘটনাবহুল নির্বাচন আগামীকাল সোমবার। বিভিন্ন সময়ে আইনি জটিলতায় পড়লেও শেষ পর্যন্ত নির্বাচন হচ্ছে দেশের এই শীর্ষ ক্রীড়া সংস্থায়। তবে নির্বাচনকে ঘিরে চলমান অস্থিরতা আগের দিনও বিদ্যমান। নির্বাচন পেছানো সহ 3 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স। এর আগে কাউন্সিলরশিপ নিয়ে সরকারের হস্তক্ষেপের অভিযোগে তামিম ইকবাল সহ 17 জন প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ব্যাপারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমে বলেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এখনো এটা সম্পূর্ণ যে বয়কট করছে বা যে এখানে আসছে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি উইদিন দ্য কনস্টিটিউশন যেটা ঘটতে চাচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে, আমি তার মধ্যেই থাকতে চাচ্ছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ। এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দিবেন না, বা আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ, আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম। বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য, বাংলাদেশ ক্রিকেট। যাচাই বাছাই শেষে 50 জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছিল। 17 জন প্রত্যাহার করায় সেই সংখ্যা দাঁড়িয়েছে 33 জনে। এতে 6 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাদের সবাই ক্যাটাগরি একই। আমাদের যে সম্ভাবনা এটা অসীম। আমরা এখন কিন্তু শুধুমাত্র ঢাকা ক্লাব ক্রিকেট নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম এবং সেটা নিয়ে আমরা থাকবো। সাথে সাথে দেশের ক্রিকেটকে আমরা একেবারে জানি। দেখেন, জেলার থেকে যারা আসছে আমরা হয়তো তাদেরকে বলি যে জেলার কাউন্সিলর, আমরা কাউন্সিলর নামটা সরিয়ে বলবো তারা হচ্ছে জেলার প্রেসিডেন্ট। এবং সেই প্রেসিডেন্টের মাধ্যমে আমরা জেলার উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট কীভাবে ছড়িয়ে দিতে পারি সেই চেষ্টাটাই আমাদের মূল থাকবে। ভোট গণনা শেষে সন্ধ্যা 6টায় ফলাফল প্রকাশ করা হবে, আর সন্ধ্যা 7:30টায় হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে একমত রাজনৈতিক দলগুলো। ডক্টর আলী রিয়াজ, সনদকে রাজনৈতিক দলিলে রূপান্তরের তাগিদ প্রধান উপদেষ্টার। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে প্রত্যাশা বিএনপির। সার্বিক সহযোগিতার আশ্বাস জাতিসংঘের। গোয়েন লুইসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। মানবতা বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য শীঘ্রই তদন্ত শুরু হবে জানালেন চিফ প্রসিকিউটর। হানিফ সহ 4 জনের অভিযোগ আমলে নেয়ার আদেশ আজ।
এবং শারজায় শেষ টি-20 ম্যাচ 6 উইকেট জিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।